সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় বাধাগ্রস্ত হতে পারে গণমাধ্যমের স্বাধীনতা। সাংবাদিকদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। ১.৫ মাস পর জনসম্মুখে জামায়াত আমির সৃষ্টিকর্তাকে জানালেন কৃতজ্ঞতা। ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংস্থার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে ২৬ দেশ, জানালেন ম্যাক্রো। এবং বিশ্বকাপ মিশনে নেমে স্লোভাকিয়ার কাছে হেরে শুরুতেই বড় ধাক্কা খেল জার্মানি। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংবাদকর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তারা। কমিশন জানায়, গণমাধ্যমের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সাংবাদিকদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের আমন্ত্রণে মতবিনিময়ে বসেন আরএফইডির সদস্য সাংবাদিকরা। শুরুতে নির্বাচনের সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। সাংবাদিকরা অভিযোগ করেন, এই নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তারা নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানান। আশাবাদী হয়েছিলাম যে বিগত সময়ে যে গণমাধ্যম নীতিমালাগুলো ছিল সেখান থেকে বড় ধরনের পরিবর্তন হবে, এই কমিশন এসে পরিবর্তন করবে। কিন্তু আসলে খুবই আশাহত হয়েছি যে তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনাদের কর্মকর্তারা আপনাদেরকে যা বুঝিয়ে দিচ্ছেন অনেকটা কপি পেস্টের মতো, বিগত সময় যা করেছেন তাই করছেন, সেটি গণমাধ্যম নীতিমালার ক্ষেত্রে। অন্যান্য অনেক বিষয়ে আপনারা অনেক এক্সপার্ট সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে একই পথ হাঁটছেন। এটি আসলে খুবই দুঃখজনক। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন, আপনারাই তো জানেন, আর আপনাদের আমাদের অংশ। আমরা বারবার বলেছি আপনাদের যাতে সহজ হয়, অবাধবদ্ধ হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না, ইনশাআল্লাহ অন্যায় কোনো প্রশ্রয় হবে না। কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা যে লিখিতভাবে দিয়েছেন, 3 বার করে রিপিট করেছি আমি যে ধন্যবাদ। আমরা ওটাকে দেখব, দেখে আমরাও আমাদের পর্যালোচনা করে আপনাদের জন্য যেটা সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম। রাকিব, প্রতিবেদনটি যেমনটি দেখছিলাম তার ভিত্তিতে যদি আপনার কাছে একটু জানতে চাই যে সাংবাদিকদের নীতিমালা কেমন হলো, এবং পাশাপাশি সাংবাদিকদের জন্য যে আগামী নির্বাচনে আসলে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখি যে সাংবাদিকদের নীতিমালা কেমন হলো। আপনারা দেখেছেন যে বিগত 2014 নির্বাচন, তারপর 18 নির্বাচন, 2024 নির্বাচন, সব নির্বাচনকে আমরা দেখেছি যে বিতর্কিত নির্বাচন হিসেবে বলা হচ্ছে। এর পেছনে কারণটা কী ছিল? এর পেছনে কারণ ছিল হচ্ছে সংবাদ প্রকাশ হয়েছে এবং সেখানে সাংবাদিকদের যে তথ্য উপস্থাপন করা হয়েছে সেখানের মাধ্যমে কিন্তু এই নির্বাচনকে আখ্যায়িত করা হয়েছে কোনটি কিভাবে হয়েছে নির্বাচন। তো আমরা যেটি বলবো যে প্রথমেই আমরা যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আমাদের বিশেষ করে নির্বাচন কমিশন বিটে আমরা যারা কাজ করি নিয়মিত, আর আমাদের একটি সংগঠন রয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন নিয়ে। এই আমাদের যে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি, আমাদের সেখান থেকে আমাদের এই নীতিমালাকে প্রথমেই আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা যেটি বলেছি যে এই যে সাংবাদিকদের জন্য যে নীতিমালা, এই নীতিমালা অনেকটা সাংবাদিক ঠেকাও নীতিমালার মতো। বলা যায় যে সাংবাদিকরা যেন অবাধ তথ্য না নিতে পারে। আমরা বিগত সময় যেটি দেখেছি, যে ব্যবস্থা ছিল সেই একই ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে, অর্থাৎ সাবেক সরকারের যে নীতিমালা তারই একটি কপি পেস্ট ভার্সন এই নীতিমালায় দেওয়া হয়েছে।
আমি একটু জানিয়ে দিই যে নীতিমালায় কী কী রয়েছে এবং আমাদের দ্বিমতটা আসলে কোথায়। আমাদের দ্বিমতটা হচ্ছে গিয়ে যে নীতিমালায় বলা হয়েছে যে একটি কেন্দ্রে একজন সাংবাদিক যাবেন, সেখানে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে তারপর হচ্ছে গিয়ে সংবাদ সংগ্রহ করবেন। অর্থাৎ প্রিজাইডিং অফিসার আমাকে অনুমতি দিলে আমি সংবাদ সংগ্রহ করতে পারবো, নইলে আমি করতে পারবো না। এটা তো আসলে হতে পারে না। যখন কিনা নির্বাচন কমিশন থেকে আমাকে একটা বৈধ একটি কার্ড দেওয়া হবে তথ্য সংগ্রহের জন্য, সেই কার্ডটাই তো আমার কাছে আমার আইডেন্টিটি, আমার সংবাদ সংগ্রহ আমি যেন করতে পারি। আর যদি আপনি বাধা দেন প্রথমেই, সেটি তো অবাধ নির্বাচন কোনোভাবেই হবে না। এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে 10 মিনিটের বেশি অবস্থান করা যাবে না, 2 জন গণমাধ্যম কর্মীর বেশি অবস্থান করা যাবে না। দেখেন, আমরা একটা কেন্দ্রে যখন প্রবেশ করি সেখানে 10 মিনিট থাকবো নাকি 2 মিনিট থাকবো নাকি 1 ঘন্টা থাকবো, সেটা নির্ভর করে ওই কেন্দ্রের ওপরে। যদি কোনো কেন্দ্রে আমরা মনে করি যে এই কেন্দ্রটি সেফ রয়েছে, এখানে সুন্দর নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু আমরা অবস্থান করি না। কিন্তু যখন কোনো কেন্দ্রে আমরা দেখি যে এখানে কোনো গড়বড় আছে, কোনো কিছু হচ্ছে, তখন আমরা সেখানে সারাদিন থাকতে পারি। পাশাপাশি 2 জনের বেশি অবস্থান করা যাবে না, যাওয়া যাবে না। একজন প্রার্থী, ধরুন একজন প্রার্থী, হেভিওয়েট কোনো প্রার্থী ভোট দিতে যাচ্ছেন, তো তার তো ছবি আমাদের সবগুলো গণমাধ্যমেরই দরকার। তো ওই গণমাধ্যমগুলো যাবে, তার ভোট, তিনি কি বারবার ভোট দেবেন? আমি ওই ছবিটা পাবো কই? আমার তো ছবিটা গ্রহণ করার জন্য আমার যেতে হবে। তখন 2 জন না, তখন প্রয়োজনে 20 জন একসঙ্গে সাংবাদিক প্রবেশ করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই দেখতে হবে যে যেহেতু একটা ভোট কেন্দ্র, সেখানে শৃঙ্খলার একটা ব্যাপার রয়েছে, শৃঙ্খলাবদ্ধভাবে হয়তো আমাদের কাজ করতে হতে পারে। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। এছাড়া নির্বাচন কমিশন থেকে আমরা যেটি দেখেছি যে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলা হয় নাই। সাংবাদিক যদি সংবাদ সংগ্রহে যায়, তখন তাকে বাধা দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে আমরা একদম আনসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, কিংবা রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, তাদের বাধার সম্মুখীন হয়ে অনেক সময়, তখন আমাদের এই বাধা পেলে আমরা কি ব্যবস্থা নিব কিংবা এটার প্রতিকার কি, সেটি কিন্তু এই নীতিমালায় নাই। তো সব মিলিয়ে বলা যায় যে এই নীতিমালা, আমরা মনে করছি সাংবাদিকরা যে বিগত সরকারের যে কালো নীতিমালা ছিল তারই বহিঃপ্রকাশ। এবং যদিও আপনি জানেন যে গতকাল সাংবাদিকদের সঙ্গে আমাদের আরএফইডির যারা দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা হয়েছে। সেখানে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আশ্বস্ত করেছেন প্রাথমিকভাবে, এবং তারা বলছেন যে এটি তারা দেখবেন, শুনবেন। এবং আপনি আর একটু বলি যে এখন জানেন যে ডিজিটাল মিডিয়ার যুগ এবং টেলিভিশনগুলোতে লাইভ সম্প্রচার করা হয়। নীতিমালায় বলা হয়েছে যে লাইভ সম্প্রচার করা যাবে না কেন্দ্র থেকে। তো আমরা যদি লাইভ সম্প্রচার না করি, টেলিভিশন যদি লাইভ সম্প্রচার না করে, তাহলে তিনি দেখাবেনটা কি? একজন পোলিং অফিসারের সঙ্গে কথা বলতে পারবেন না, তাহলে তিনি তথ্যটা পাবেন কিভাবে? পোলিং অফিসার উনি কি ভীত কিনা, উনি ঠিকঠাক কাজ করতে পারছেন কিনা, ভোট গ্রহণ করতে পারছেন কিনা, কোনো হুমকি পাচ্ছেন কিনা, ওনার সঙ্গে যদি আমি কোনো কথাই বলতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি আসলে কি তুলে ধরবো? আমি যদি লাইভ না করতে পারি, আমি জনগণ দেখবে কিভাবে? ইলেকশন কমিশন থেকে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা। তো সংবাদকর্মীরাই তো আপনার সিসিটিভি ক্যামেরা। তো আপনি এই যদি অবাধভাবে সাংবাদিকদের যদি বিচরণ করতে দেন, আপনার তো আর নতুন করে সিসিটিভি লাগানো দরকার নাই। সাংবাদিকরাই তো আপনার সিসিটিভি, এবং লাইভ সম্প্রচারের মাধ্যমে কোন কেন্দ্রে কি হচ্ছে আপনি কমিশনে বসে দেখতে পারবেন এবং সরাসরি তখনই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। আপনি লাইভ সম্প্রচার করতে দেবেন না, আগামীকাল খবর বেরোবে, তারপরে আপনি পরশুদিন যে সেখানে ব্যবস্থা নেবেন, সেটিকে আসলে আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক কিংবা কতটুকু সম্ভব, এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে। এবং এই নীতিমালা যদি তারা চালু রাখে, তাহলে সেই ক্ষেত্রে আবারও হয়তো একটি 2014, 18 এবং 2024-এর যে আমিরামি নির্বাচন, এমন আরেকটি বিতর্কিত নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা এক ধরনের আশঙ্কা করছি। একদমই তাই। এরপর যদি জানতে চাই যে নির্বাচন নিয়ে আসলে সাধারণ মানুষের ভাবনা এবং রাজনৈতিক দলগুলোর আসলে ভাবনা কেমন, এবং দলগুলোর যে ভাবনা এবং সাধারণ মানুষের যে ভাবনা, এর মধ্যে কতটা মিল বা অমিল লক্ষ্য করা যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখবেন, ভালো প্রশ্ন করেছেন। সাধারণ মানুষ আসলে, আপনি জানেন যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ আমরা দেখছি। অনেকেই কিছুদিন আগেও যারা নির্বাচন চায়নি, কিছুদিন আগেও যারা বলেছেন যে এই সরকার আরও 5 বছর থাকুক,
আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে সেই প্রতিক্রিয়া কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এর পেছনে বড় একটি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি আমরা দেখছি যে প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই, রাহাজানি, এমনকি প্রতিদিন নানা রকমের আন্দোলনে জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার আসলেই খুব দরকার বলে সাধারণ মানুষ এখন মনে করছেন এবং উপলব্ধি করছেন। যে কারণেই অনেকেই বলছেন যে দ্রুত যত নির্বাচনটা হবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আবার যখন দেশ ফিরবে এবং একটি মানুষের ভোটে নির্বাচিত একটি সরকার যখন ক্ষমতা থাকবে, হয়তো দেশ আবারও স্থিতিশীল হতে পারে এবং মানুষের যে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের যে আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচন আরও যদি দেরি হয় সেই ক্ষেত্রে কি হতে পারে, এটি নিয়ে যে মানুষের মধ্যে যে শঙ্কা, এই শঙ্কা দূর করতে মানুষের মধ্যে এই নির্বাচনটি খুব এখন আমরা দেখছি যে তারা চাইছেন। আবার অন্যদিকে কিছু রাজনৈতিক দল রয়েছেন, তারা বলছেন যে বিচার সংস্কার পরবর্তীতে নির্বাচন, তো সেটিও আমরা দেখছি। সব মিলিয়ে আমরা যদি বলি যে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এই মুহূর্তে অনেকটা উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা মুখে আছে যে সামনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি বিগত সময়ে যারা ভোট দিতে পারেননি তারা এবছর ভোট দেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন, তারা ভোট দিতে পারবেন। আচ্ছা, তাহলে পিআর পদ্ধতি নিয়ে যে এত বিতর্ক চলছে, এটার আসলে সমাধান কি এবং এ নিয়ে আসলে কি ভাবছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কি ভাবছে সেটি এখনও পরিষ্কার না। নির্বাচন কমিশনের সঙ্গে পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বিভিন্ন সময় এবং আমরা দেখেছি যে তখন তারা বলেছেন যে তারা পিআর পদ্ধতি নিয়েও তারা কথা বলেছেন। এবং আপনি জানেন যে জাতীয় ঐক্যমত কমিশন যখন একটি এই সবার ঐক্যমত সৃষ্টির জন্য যে ডাক দিল এবং সেই কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল দফায় দফায় বৈঠক করলো, সেই বৈঠকে মোট 31টি দল অংশগ্রহণ করে এবং এর মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রায় 26টি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে তারা কথা বলছেন এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু এই পিআর পদ্ধতির বিরুদ্ধে কথা বলছেন। তারা বলছেন যে পিআর পদ্ধতি বাংলাদেশের যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা অতীতে হয়ে এসেছে তার সাথে আসলে সামঞ্জস্য না এবং তারা বলছেন যে আশেপাশে কিছু দেশ যেমন ভারতের কথা বলি, পাকিস্তানের কথা বলি এবং আরও বেশ কিছু দেশ যারা রয়েছেন, ইউএসের কথা বলি, তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন করে না। তবে অন্যদিকে জামায়াত ইসলাম সহ জামায়াতের সমমনা যেসব দলগুলো রয়েছেন তারা যেটি বলছেন যে বিশ্বের উন্নত দেশে প্রায় 90টিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। তো পিআর পদ্ধতির ভালো মন্দ আসলে দুইটা দিকই আছে। এমনি আমরা এখন যে নির্বাচন আমাদের দেশে হয় সেটি হচ্ছে মূলত এফপিটিপি, যেটি কিনা সরাসরি একজন ভোটার তার ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত করে। আর পিআর পদ্ধতি যে আনুপাতিক হারে নির্বাচিত, আপনি আজকে ভোট দিলেন যাকে, তিনি আপনার প্রতিনিধি নাও হতে পারেন, এমনটা কিন্তু এক ধরনের আশঙ্কা রয়েছে। তবে একটি সুবিধাও রয়েছে, সেটি হচ্ছে যে আপনি যে প্রধান যে রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে ক্ষমতার যে ভারসাম্য, সেটি কিন্তু পিআরের মাধ্যমে আমরা দেখেছি যে অন্যান্য অনেক দেশেই হয়ে থাকে। তো পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চাওয়া যে পিআর পদ্ধতি বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থায় এটি এখন পর্যন্ত অনেকেই মনে করছেন গ্রহণযোগ্য নয়। সুতরাং পিআর নিয়ে কথা হচ্ছে, এটি এখনও কোনো ঐক্যমতে আসা সম্ভব হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে। যদি এটি ঐক্যমতে আসা সম্ভব হয় তারপরে আসলে জানা যাবে যে পিআর পদ্ধতি আদৌ কি নির্বাচন হবে নাকি আমাদের যে গতানুগতিক যে ধারা নির্বাচন হয়ে আসছিল সেটি হবে। আচ্ছা, আমরাও আশাবাদী আসলে পিআর পদ্ধতি নিয়ে যেসব ভুল ধারণা বা যেসব বিতর্ক চলছে এগুলো যেন উপযুক্ত বিচার বিশ্লেষণের মাধ্যমে যেন সমাধান হয়। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিবের সঙ্গে। এবার চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শাকসবজি, মাছ সহ মুরগির দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। এদিকে বৃষ্টির অজুহাতে আবারও কাঁচামরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে। শুক্রবার বাজার প্রতি
প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে 200 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। আর বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম। 600 সপ্তাহের ভিতরে সিমা ছিল 200 টাকা কেজি, বর্তমানে সিমার দাম কমে গেছে, বর্তমানে 160 টাকা, 160 টাকা বিক্রি করতেছে। গাজর আসছিল 20 টাকা, আগামী 2 দিন আগে আসছিল 120-40, 100 টাকা কেজি। আর এই জিনিসটা উল্টোচ্ছে বলে এটা 60 টাকা কেজি। আর শসার দামটা একটু বেড়ে গেছে, 2-3 দিন আগে 60-70 আসছিল, আজকে 80 টাকা কেজি। আর মিষ্টি লাউ 50 টাকা কেজি, মোটর দামটা কমে গেছে 120 টাকা কেজি। বাজার দর ভাই বর্তমানে আমদানি একটু কমে গেছে, কাঁচামালের দাম আবার বাড়তেছে অনেক। বর্ষা চলতেছে, সব চতুর্দিকে বন্যা, এই কারণে দামটা বাড়তে, বৃষ্টি হইতেছে, এই কারণে দাম বেশি। সোনালী মুরগি 300 থেকে 310 টাকা, ব্রয়লার 170 থেকে 175 টাকা, লালটা হচ্ছে 300 থেকে 305 টাকা। পেঁয়াজ আপনার 80 টাকা চলতেছে, আর পরশটা চলতেছিল 75 টাকা। আর আলু 25 টাকা কেজি, 5 কেজি নিলে 120 টাকা বেচতেছে, 24 টাকা কেজি পাইকারি দাম। আর পেঁয়াজ আপনার দেশিরা 5 কেজি নিলে বেচতেছিল আপনার 380-390 টাকা। অসুস্থতার পর প্রায় দীর্ঘ 1.5 মাস পর জনসম্মুখে এসে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বক্তব্যের শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থ হয়ে আবারও জনসম্মুখে এসে কথা বলার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুক্রবার সকালে ঢাকা 10 আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কয়েকদিনের জন্য অপেক্ষা করতে, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা, তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিল। এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন, ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি, তাতে এটা একটু জটিল মনে হচ্ছে, হয়তো বাইপাস সার্জারির দিকে যেতে হবে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হলো আজ। শুক্রবার সকাল 8টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান 11.227 টন ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ISPR জানায়, ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, কাপড়, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি আজই দেশে ফিরে আসবে। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য সহায়ক। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহেন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে। এই মহতী উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, BJMEA ও গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে 2টি মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় সাধারণ জনতা। এতে করে দক্ষিণ অঞ্চলের 21 জেলার সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ যাত্রীরা। তবে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার পর দুপুর 1টার দিকে যান চলাচল শুরু হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে খুলনা ঢাকা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে মনসুরাবাদ ও হামিরদী বাস স্ট্যান্ডে অবরোধ শুরু হয়। এতে করে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুপুর ১টার দিকে দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়। যান চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, দুটি মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। অবরোধের কারণে কয়েক ঘন্টায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতার দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আপনারা সকলে জানেন, সারা বাংলাদেশের মতো আমাদের ফরিদপুর ৪ আসনেও সীমানা নির্ধারণটা পুনরায় নির্ধারণ হয়েছে। আমি এখানে এসেছি ভাঙাবাসী তাদের একটা দাবিটা রয়েছে যে দুটো ইউনিয়নকে একত্রিত রাখা আগের মতো করে। তাদের দাবিটা শুনেছি, তাদেরকে আশ্বস্ত করেছি। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং উদ্যোগ কর্তৃপক্ষ তাদেরকে তাদের দাবির কথা জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই একটা দাবির একটা সমাধান হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধী চক্রের সদস্য জহির মিয়া নামে একজনকে আটক করা হয়। অপহরণের ৬ ঘণ্টা পর ঢাকার পোস্তগোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। আটক জহির মিয়া বরগুনা জেলার ভাগড়া থানার ফুলতলি এলাকার বাসিন্দা। এর আগে বুধবার দুপুরে ২টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, বুধবার দুপুর ২টার সময় ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও তার গাড়ি চালককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তার প্রাইভেট কারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। হাইস গাড়ি এসে আমার ড্রাইভার সহ আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে। আমাকে বিভিন্ন ভাবে টর্চার করেছে। থেকে নামার সাথে সাথে একটা হাইস আসছে, আইসা আমাদের ডিবি পরিচয় দিয়ে আমাকে উঠেছে গাড়ি। উঠানোর পরে চেয়ারম্যান সাহেবকে আনছে ডেকা আইনা বলতে স্যার কথা বলবে। বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে গাড়ি উঠানোর পরেই গাড়ির লক। ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। আমাদের রূপগঞ্জ থানার একটি বিশেষ উপস্থিত তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের ৩টি প্রভাবশালী মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। সংস্থাগুলো হলো আল হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস PCHR এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালত ICCকে ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে। রুবিও বলেন, ICCর সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার বিরুদ্ধে এবং তাদের সেনাবাহিনীর সার্বভৌমত্ব ও মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে। যারা এই ধরনের আন্তর্জাতিক অপব্যবহারে সহায়তা করে তাদের শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। ট্রাম্প প্রশাসন এর আগে ICCকে নিষেধাজ্ঞার আওতায় এনেছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ২৬টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, যার আওতায় স্থল, সমুদ্র ও আকাশপথে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। বৃহস্পতিবার ইউক্রেনের মিত্রদের এক শীর্ষ সম্মেলনের পর প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যাক্রো এই ঘোষণা দেন। তিনি আরও জানান, সম্মেলনের পর তিনি ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফোনালাপ করেন এবং এই নিরাপত্তা নিশ্চয়তায় মার্কিন ভূমিকা আগামী কিছুদিনের মধ্যে চূড়ান্ত হবে। ম্যাক্রো আরও বলেন, যেদিন সংঘাত থামবে সেদিন থেকেই এই নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর হবে। মূলত ৩৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া ছিল প্রধান লক্ষ্য।
এই নিরাপত্তা নিশ্চয়তাগুলোর উদ্দেশ্য হলো রাশিয়াকে প্রতিরোধ করা, যাতে তারা ভবিষ্যতে ইউক্রেনের ওপর আবার আক্রমণ করতে না পারে। ইউক্রেনকে আশ্বস্ত করা যে যুদ্ধ শেষ হওয়ার পরও তারা নিরাপত্তা নিশ্চয়তা থাকবে। We will have to be ready to act, defend. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো জার্মানি। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হারল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার স্লোভাকিয়ার কাছে 2-0 গোলে হেরে গেছে হুলিয়ান নাগলসম্যানের দল। ডেভিড হানকো ও ডেভিড স্ট্রেলেক জার্মান রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে স্লোভাকিয়াকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত জার্মানি শক্তিশালী প্রতিপক্ষ হলেও ঘুরে দাঁড়াতে পারেনি এবং আক্রমণ চালিয়েও স্লোভাক রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। এর আগে জার্মানি বিশ্বকাপ বাছাই পর্বে 52টি অ্যাওয়ে ম্যাচে কখনো হারেনি, কিন্তু এবার তাদের প্রথম বাছাই পর্বের ম্যাচেই সেই রেকর্ড ভেঙে গেল। এটি ছিল জার্মানির 104টি বাছাই ম্যাচে মাত্র চতুর্থ পরাজয়। এখন বিশ্বকাপের মূল পর্ব খেলার শেষ সুযোগ আন্তঃমহাদেশীয় প্লে অফ এড়াতে হলে জার্মানিকে তাদের বাকি 5 ম্যাচের সবগুলোই জিততে হবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালায় বাধাগ্রস্ত হতে পারে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের দাবি ও গুরুত্বের সাথে বিবেচনা করবে কমিশন। 1.5 মাস পর জনসম্মুখে জামায়াত আমির, সৃষ্টিকর্তাকে জানালেন কৃতজ্ঞতা। ফিলিস্তিনি 3 মানবাধিকার সংস্থার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুদ্ধের পর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে 26 দেশ, জানালেন ম্যাক্রো। এবং বিশ্বকাপ মিশনে নেমে স্লোভাকিয়ার কাছে হেরে শুরুতেই বড় ধাক্কা খেল জার্মানি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।